নিজ রুমে বিছানায় জড়সড় হয়ে বসে আছে পিহু। দু পা বাজ করে হাঁটুর সাথে থুতনি ঠেকিয়ে রেখেছে। নীরব মুখশ্রীর অংশ, দু চোখের কোণ ভরে উঠেছে নোনা জল দ্বারা। চোখের পলক ফেললেই নোনা জলগুলো বাঁধ ভেঙে পিহুর উজ্জ্বল শ্যামলা রঙা দুগাল ভিজিয়ে দিতে সক্ষম হবে। পিহুর বয়স আর কিছুদিন পর 22 বছরে পড়বে। এই বয়সেই জীবনের উপর এক প্রকার বিতৃষ্ণা চলে এসেছে যেন ওর। পিহুর দু চোখের সামনে হঠাৎ ভেসে উঠল 13 বছর আগে সেই দিনগুলো। তখন পিহুর বয়স ছিল 9 বছর। ওর জন্মদাত্রী মা প্রিয়ন্তী বেগম তখন বেঁচে ছিলেন। অতীত। আঙ্গিনায় পিড়িতে বসে প্রিয়ন্তী পিহুর চুলে তেল দিয়ে দিচ্ছিলেন। পিহু বলল, মা, আমার নামটা এত কঠিন রেখেছো কেন তুমি? প্রিয়ন্তী বললেন, কঠিন কোথায়? আমার স্কুলের বান্ধবীরা আমায় বলে আমার নামটা নাকি ওদের উচ্চারণ করতে সমস্যা হয়। তার মানে তো দাঁড়াচ্ছে আমার নামটা কঠিনই। তোর নামটা আমার নামের অক্ষরের সাথে মিলিয়ে রেখেছিলাম আমি। তোর বাবা আর আমি জন্মের আগেই ঠিক করে রেখেছিলাম ছেলে হলে রাখবো প্রহর আর মেয়ে হলে রাখবো প্রহেলিকা। আদর করে মেয়েকে পিহু বলে ডাকবো। প্রহেলিকা অর্থ রহস্য। আর পিহু নামটার জোরে তোকে রহস্যময়ী বানিয়ে দিয়েছে। কত সুন্দর শোনায় তোর নামটা। ঠিক বলেছ। আমার কিন্তু তোমার দেওয়া নামটা অনেক ভালো লাগে মা। কাল স্কুলে যাওয়ার পর আমি ওদের সবাইকে আমার নামের অর্থ বলবো। তাহলে ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে। পিহুর জীবনে সব থেকে সুখকর সময়গুলো ছিল যতদিন ওর মা বেঁচে ছিল ততদিন। এরপর হঠাৎ ওর সুখের চাঁদকে কালো দুঃখের মেঘ নিজ চাদরে মুড়িয়ে দিল। প্রিয়ন্তীর ব্রেন ক্যান্সার ধরা পড়ল। পিহুর বাবা একজন দিনমজুর ছিলেন। দিন এনে দিন খাওয়ার কোনো রকমে ওদের সংসার চলতো। আর্থিক ব্যবস্থা ভালো না হওয়ায় প্রিয়ন্তীর সুচিকিৎসা করা জাবরুলের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ধীরে ধীরে প্রিয়ন্তী আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। ছোট্ট পিহু নিজের মাকে যন্ত্রণায় কাতরাতে দেখে কেবল হু হু করে কাঁদতো। প্রিয়ন্তীর হাঁটু ছেড়ে যাওয়া সব চুল উঠে গেল। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেওয়ায় শরীরের সব হাড় স্পষ্ট দেখা যেত। এরপর দেখতে দেখতে প্রিয়ন্তী একেবারে বিছানায় পড়ে গেলেন। বিছানাতেই প্রস্রাব টয়লেট করতেন। ছোট্ট পিহু নিজের ছোট ছোট হাত দিয়েই কোনো রকম মায়ের কাপড় ও শরীর পরিষ্কার করার চেষ্টা করত। ক্যান্সারে আক্রান্ত হওয়ার 1 বছর পর মৃত্যুর কাছে হার মেনে চিরতরের জন্য প্রিয়ন্তী পরপারে চলে গেলেন, দুনিয়ার সব বাঁধন ছেড়ে। প্রিয়ন্তীর মৃত্যুর পর জাবরুল বাড়িতে আসাই ছেড়ে দিয়েছিলেন বলা চলে। ছোট্ট পিহু বাড়ি জুড়ে একা এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকতো, কান্না করত। মাঝে মাঝে নিজেই মায়ের কবরের পাশে গিয়ে কান্না করতে করতে বলতো, মা, বাবা কেমন বদলে গিয়েছে জানো। আমায় আর ভালোবাসে না, বাসায় আসে না। মা, আমার না খুব জ্বর জ্বর লাগছে, কিন্তু তোমার মতো করে কেউ আমার যত্ন নেয় না আর। কেউ আমার মাথার পাশে বসে রাত জেগে জলপট্টি দিয়ে দেয় না। এখন সারাদিন না খেয়ে থাকলেও কেউ আমার কাছে এসে আমায় খাবার খাইয়ে দেয় না। মা, মাগো, আমায় ছেড়ে তুমি কিভাবে এই মাটির নিচে ঘুমিয়ে আছো? ও মা, তোমায় ছাড়া আমার আর একটুও ভালো লাগে না। মা, তোমার কি আমার কথা মনে পড়ে না? একটু কষ্ট লাগে না তোমার মেয়েটা কেমন একা হয়ে গিয়েছে? তা কি তুমি দেখতে পাও না? মা, আমার এখন কেমন দম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ যদি আমার পাশে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিত, আমি তাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদতাম, খুব করে কাঁদতাম। আর আমার ভিতরে জমে থাকা সব অভিমান তার কাছে জমা করতাম। মা, আমার তো তেমন কেউ নেই। যখন তুমি ছিলে আমার সারাদিনের জমে থাকা কথাগুলো তোমাকে বলতাম। এখন তো আর বলতে পারি না। জানো মা, আমার বুকের ভিতরটাতে অনেক কষ্ট জমে আছে। মা, ও মা, তোমার হাতের পায়েস খেতে আমার খুব ইচ্ছে করছে। আমি তো আর কখনো তোমার হাতের কোনো খাবার খেতে পারবো না। আমার বুকের ভিতরটাতে অনেক ব্যথা করছে মা, অনেক ব্যথা করছে। প্রিয়ন্তীর মৃত্যুর মাসখানেক পর পিহু আঙ্গিনায় দাঁড়িয়েছিল। সেই সময় নিজের বাবা জাবরুলকে অপরিচিত একজন নারীর হাত ধরে বাড়ির ভিতরে আসতে দেখে পিহুর ছোট্ট মনে প্রশ্ন জাগে তাকে নিয়ে। জাবরুল পিহুকে জানান, ওর নাম সোমা, তোর নতুন মা পিহু। পিছন থেকে আরো একজন মেয়ে এসে জাবরুলের অন্য হাত জড়িয়ে ধরে হাসি মুখে তাকে বাবা বলে ডাকলে পিহুর সাথে ওরও পরিচয় করিয়ে দেয় জাবরুল। পিহু, ওর নাম সোনালি, তোর বড় বোন হয়। এখন থেকে তোকে এই বাড়িতে একলা থাকতে হবে না রে মা। তোর খেয়াল রাখার জন্য তোর মা প্রিয়ন্তীর মতো করে তোকে ভালোবাসার জন্য সুমা থাকবে।
আর তোর সাথে খেলাধুলা করার জন্য তোর বড় বোন সোনালি থাকবে। আমরা আবার নতুন করে পরিপূর্ণ পরিবার হয়ে যাব এখন থেকে। পিহুর মন মানতে চাইল না আকস্মিক এই বাস্তবতাকে। পিহুর মন ওর মস্তিষ্কে শুধালো, মায়ের জায়গা কি কেউ নিতে পারে? মায়ের মতো করে কি কেউ কখনো ভালোবাসতে পারে, আদর যত্ন করতে পারে? সুমার প্রথম সংসার ছিল 7 বছরের। বিয়ের 1 বছরের মাথায় তার কোল আলো করে সোনালি এসেছিল। সোনালির যখন 6 বছর পূর্ণ হলো, তখন সোনালির বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। সুমার শ্বশুরবাড়ির লোক সুমাকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন। এরপর সুমা তার নিজ বাবার গৃহেও এসে উঠলে সুমার বড় ভাইয়েরা সুমাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। সুমা সোনালীকে ছাড়তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত জাবরুলের সন্ধান তারা পান এবং পারিবারিকভাবে জাবরুলের সাথে সুমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়। সোনালীকে নিয়ে জাবরুলের কোনো সমস্যা ছিল না। নতুন সংসার, জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন আর দিনমজুরি করে সংসারের ভার বহন করা সম্ভব না ভেবে জাবরুল তার একজন বন্ধুর সহায়তায় চট্টগ্রামে একটা নামী বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি পদে চাকরি নিতে সক্ষম হন। সেই চাকরির বদৌলতে তার জীবনের শারীরিক কষ্টের পরিমাণ অনেকটা হালকা হয়ে যায়। শুরুর সময়ে জাবরুলের বেতন ছিল মাসিক 1500 টাকা। কিছু টাকা নিজের জন্য রেখে বাকি টাকা নিজ বাড়িতে অর্থাৎ সুমার কাছে পাঠিয়ে দিতেন তিনি। সুমা সেই টাকা দিয়ে নিজের ও সোনালীর জন্য ভালো ভালো পোশাক কিনতেন, ভালো ভালো খাবার খেতেন। সুমা প্রথম থেকেই জাবরুলের অনুপস্থিতিতে উঠতে বসতে পিহুর সাথে দুর্ব্যবহার করতেন। পিহুকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করাতেন। রান্না থেকে শুরু করে ওদের দুজনের পরিধানের কাপড় পর্যন্ত পিহুকে দিয়েই ধোয়াতেন রোজ রোজ। জাবরুলের ছুটির পরিমাণ অনেক কম ছিল। 4-5 মাস অন্তর অন্তর 4-5 দিনের জন্য ঢাকায় নিজ বাড়িতে আসতে পারতেন তিনি। জাবরুল আসার সময় পিহু, সুমা, সোনালী তিনজনের জন্যই নতুন নতুন পোশাক কিনে আনতেন নিজ সামর্থ্য অনুযায়ী। প্রথমবার যখন জাবরুল ছুটিতে বাড়িতে আসলেন, তখন সোনালীর জন্য যে জামা জাবরুল এনেছিলেন তা ওর পছন্দ হয় না। কিন্তু পিহুর জন্য জাবরুল যে জামা এনেছিলেন তা সোনালীর বড্ড মনে ধরে। তাই সোনালী ইচ্ছে করে নিজের জামা কেটে ছিঁড়ে নষ্ট করে সেই নষ্ট করার দায়ভার পিহুর উপরে দিয়েছিল। সুমাও সোনালীর কথায় সমর্থন করেছিলেন। ছোট্ট পিহু সেবার অনেক চেষ্টা করেও বাবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। জাবরুলের মনটা সুমা ও সোনালী মিলে এতটাই বাজেভাবে বিষিয়ে দিতে শুরু করেছিল। দিনের পর দিন যেত, পিহুর কোনো মূল্যই জাবরুলের নজরে ছিল না। পিহুকে কেবল প্রিয়ন্তীর স্মৃতি মনে করে এই বাড়িতে থাকতে দিচ্ছেন তিনি, নয়তো অনেক আগেই বের করে দিতেন, এমনও কথা পিহুর মুখের উপর বলেছিলেন জাবরুল। নিজের বাবার চোখে নিজের জন্য এত রাগ ঘৃণা দেখতে দেখতে পিহু বড় হতে হতে অভিযোগ করার ভাষা ভুলে গেল। সব কষ্ট, সব অভিযোগ পিহু নিজের মনের মধ্যে জমিয়ে রাখতে শুরু করে। সুমা যমজ 2 ছেলে জন্ম দিতে সক্ষম হলে পিহুর মূল্য এই বাড়িতে একেবারে শূন্য হয়ে দাঁড়ায়। তখন পিহু নিজের মনকে এই বলে বুঝ দেয় যে তার এই পৃথিবীতে এখন আপন বলতে কেউ নেই। যিনি ছিল পিহুর মা প্রিয়ন্তী, তিনি মারা গেছেন। আর পিহুর বাবা বলে লোক সমাজ যাকে চিনে সে আসলে পিহুর বাবা না, সে তার দ্বিতীয় স্ত্রীর তরফের সন্তানদের বাবা। বর্তমান দরজায় কড়া নাড়ার শব্দ হতেই পিহুর হুঁশ ফিরল। ওড়নার আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে বিছানা থেকে নামলো পিহু। অতঃপর দরজার কাছে এসে দরজা খুলতেই সামনে একজন 25+ বয়সী অপরিচিত মহিলাকে হাসি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পিহু বলল, জি, কে আপনি? মেয়েটি বলল, আজ্ঞে আমার নাম কমলা বানু। আমারে সাহেব পাঠাইছেন আপনার যত্ন আত্মীতে যেন কোনো ত্রুটি না হয় সেই খেয়াল রাখতে। পিহুর ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো। দেখুন কমলা আপা, আমি একজন যথেষ্ট বুঝদার বয়সী মেয়ে। আমার যত্ন আত্তি আমি নিজেই করতে পারি। এত বছর ধরে করে এসেছি, আগামীতেও পারবো। আপনাকে আমার যত্ন আত্তি করতে হবে না। আপনি এই কথাটা আপনার সাহেবকে বলে দিবেন, কেমন? কমলা বলল, ও মা গো মা, আমারে কি পাগলা কুত্তাতে কামড়াইছে যে আমি সিংহের মুখের সামনে দাঁড়াইয়া তার দেওয়া হুকুম মাইনা চলতে পারবো না এই কথা কইতে যামু? শোনো আপামনি, আমার নিজের জীবনের প্রতি মেলা মায়া আছে। এখনো বিয়া করি নাই। তাই সাহেবের যদি কিছু কওনের থাকে তো তুমি কও নিজেই, আমি কইতে পারবো না। ক্ষমা চাই। রাগে বিরক্তিতে পিহুর শরীর এখন রীতিমতো জ্বালা করছে। এই লোকটা তাকে পেয়েছেটা কি? যা ইচ্ছে হবে তার তাই তিনি করবেন, আর বাকিদের মন চাক বা না চাক তা মেনে নিয়ে চলতে হবে। যদি একবার না বলা হয় তো কলিজা কাঁপানো ধমক দিয়ে বসেন। এইসব কি সহ্য করার মতো বিষয়?
কমলা পিহুর পাশ কাটিয়ে ওর রুমের ভিতর প্রবেশ করলো। পুরো রুমটাতে একবার চোখ বুলাইয়া আবার বাহিরে এসে দরজার সামনে পড়ে থাকা শপিং ব্যাগগুলো এক সাইডে করে বাহিরে চলে গেল। কিছু সময় পর কয়েকজন পুরুষ লোক সামনে পিছনে করে দুটো বিশাল সাইজের সুন্দর আলমারি নিয়ে ভিতরে আসতে শুরু করলেন। সেই সময় সোনালি আর সুমাও তাদের রুম থেকে বের হয়ে আসলেন। আলমারি দুটো নজর কাড়ার মতো সুন্দর ছিল। সুমা খুব করে ইচ্ছে করছিল একটা তার নিজ রুমে নিয়ে আরেকটা সোনালির রুমে দিতে, কিন্তু মনের ইচ্ছে মনের মধ্যে কবর দিয়ে দিতে হলো সুমাকে। এখন তো সারফারাজের পাঠানো কাজের মেয়েটা থাকবে তাদের পাশে। এই কাজের মেয়ের কাজ যে কেবল পিহুর প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখা নয়, পাশাপাশি ওদের মা মেয়ের উপর নজর রাখার কাজ সে করবে তা খুব ভালো করেই বুঝতে পেরেছে সুমা। এখন থেকে খুব হিসেব করে প্রতিটা কথা বলতে হবে সুমা সোনালির। কমলা পিহুর কাছে এসে ওকে সরতে বললে পিহু কথা বাড়িয়ে লাভ হবে না বুঝে সরে আসলো। অতঃপর লোকগুলো পিহুর রুমের ভিতরে আলমারি দুটো খুব সুন্দর করে সেট করে দিল। পিহুর রুমটা মোটামুটি বড়ই ছিল, কিন্তু রুমের ভিতর একটা সিঙ্গেল চৌকি, একটা চেয়ার টেবিল আর একটা পুরোনো দিনের আলনা ছিল। এখন এই নতুন আলমারি দুটোর কারণে পিহুর রুমের রূপ পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটা। সুমা সোনালির দাঁতে দাঁত চেপে এসব সহ্য করে নিজ ঘরে আবারও চলে গেল। লোকগুলো নিজ কাজ শেষ করে চলে গেলে কমলা রুমের বাইরে থাকা সব শপিং ব্যাগগুলো একে একে ঘরের ভিতরে নিয়ে আসে। এরপর প্যাকেট থেকে সব বের করে গুছিয়ে রাখতে শুরু করে। গুছাতে গুছাতে একটা মোবাইলের ব্যাগ হাতে আসে কমলার। পিহু নীরব হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। কমলা মোবাইলের ব্যাগটা নিয়ে পিহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, আপামনি এইটা কি দেখেন? মোবাইল ফোন। পিহু ব্যাগটা হাতে নিল। কমলা আবারও কাপড় গুছানোর কাজে লেগে পড়ল। পিহু ব্যাগ থেকে মোবাইল বক্সটা বের করলো। বক্সটা যে আগে আনপ্যাক করা হয়েছে, সিল উঠানো দেখে বোঝা যাচ্ছে। পিহু বক্স থেকে ফোনটা বের করলো। বক্সের গায়ে লেখা ছিল স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। ফোনটা দেখতে কি যে ভীষণ সুন্দর তা বলার মতো না। পিহু কৌতূহলবশত ফোনের সাইড বাটনে চাপ দিলে ফোনের স্ক্রিনটা অন হয়ে যায়। সেকেন্ড 10 যেতে না যেতেই ফোনে কল আসে। পিহু দেখলো আই লাভ ইউ দিয়ে সেভ করা একটা নাম্বার থেকে কল আসছে। পিহুর ভ্রু কুঁচকে এলো। কল রিসিভ করতেই উপাস থেকে চেনা পুরুষালী কণ্ঠটি ভেসে এলো। অবশেষে ফোনটিকে বক্স মুক্ত করলে প্রিটি হার্ট। সারফারাজের মুখে প্রিটি হার্ট নামে নিজেকে যখনই সম্বোধিত হতে শুনে তখনই পিহুর বুকের ভিতরটা কেমন করে যেন ওঠে। নিঃশ্বাস ভারী হয়ে আসে ওর। পিহু বলল, আপনার নাম কবে থেকে এটা হলো? কোনটা? যেটা দিয়ে ফোনে নিজের নাম্বার সেভ করে রেখেছেন সেটা? সেটা কোনটা? সব জেনে বুঝে না বোঝার ভান করছেন? মুখ ফুটে বললেই পারো। ওটা আমি উচ্চারণ করতে পারবো না। কোনটা? জানি না। কয়দিন পর আমার বউ হবে, অথচ এখনো নিজের কিপটামি স্বভাবটা ছাড়লে না। দিস ইজ নট ফেয়ার পিটি হার্ট। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি নাকি যে বিয়ে করবেন বলছেন? তুমি রাজি না হলেও আমার কোনো সমস্যা নেই, কারণ না চাইলেও তুমি শুধু আমারই। তাই আমার বউ তো তোমাকে হতেই হবে। পিহু আর কিছু বলল না। কান থেকে ফোনটা সরিয়ে খট করেই কলটা কেটে দিল। ফোনটা নিজের থেকে কিছুটা দূরে বিছানার উপর রেখে দিয়ে দৃষ্টি নিচের দিকে স্থির করলো পিহু। এই লোকটা আচমকা পিহুর দুঃখে ভরা জীবনে এসে হাজির হয়েছে, যার আশাটাকে পিহু কখনো কল্পনাও করতে পারেনি। পিহুর চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের সেই দুর্বিষহ ঘটনার ছাপ, যেই ঘটনার ফলস্বরূপ আজ পিহুর জীবনে সারফারাজ ইউসুফ খান নামক একজন ক্ষমতা সম্পন্ন এমপির হাতে বন্দী হয়ে গিয়েছে।